এটা ডগস ফ্লাইট, যেখানে সত্য লুকিয়ে থাকে না আর গল্প হয় আগুনের মতো স্পষ্ট। রেডি? চল ডাইভ দি। ইতিহাস যদিও অন্য পথে হাঁটত, এই প্রশ্নটা আমাদের সবার মনেই তো কখনো না কখনো আসে। অবশ্যই আসে। আজ আমরা ঠিক এমনই একটা পথের বাঁকে দাঁড়াবো। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে এক অন্যরকম বাস্তবতার কথা। কি হতো যদি, ধরুন ১৯৪৫ সালের ১৮ই আগস্ট তাইহোকুর সেই বিমান দুর্ঘটনাটা না ঘটত, আর নেতাজি সুভাষচন্দ্র বসু সেই যাত্রায় বেঁচে যেতেন। একদম। আজ আমরা ঠিক এই নিয়েই একটা গভীর আলোচনা করতে চলেছি, যেখানে একমাত্র ঘটনা হয়তো পুরো উপমহাদেশের ভাগ্যটাই অন্যভাবে লিখে দিত। ঠিক তাই। আর এই বিকল্প ইতিহাসের শুরুটা হচ্ছে তাইহোকুর সেই রানওয়ে থেকে, যেখানে প্লেনটা উড়ল কিন্তু কোনো দুর্ঘটনা ঘটল না। নেতাজি অক্ষত। কিন্তু প্রেক্ষাপটটা একবার ভাবুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ। জাপান তো তখন আত্মসমর্পণের মুখে। হ্যাঁ, এই অবস্থায় জাপানের সামরিক নেতৃত্ব তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্রকে নিয়ে কি করবে? তাদের কাছে নেতাজি তো শুধু একজন ব্যক্তি নন, তিনি একটা বিরাট সম্পদ। ঠিক, জাপানের নিজেদেরই তখন অস্তিত্বের সংকট। তাহলে নেতাজিকে রক্ষা করাই তো তাদের প্রথম কাজ হওয়ার কথা। তাকে কোথায় নিয়ে যেত তারা? সূত্রগুলো থেকে যা বোঝা যায়, জাপানিরা কোনো ঝুঁকি নিতে চাইছিল না। তাদের একটাই পরিকল্পনা ছিল নেতাজিকে খুব তাড়াতাড়ি সবচেয়ে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া। আর সেই সময় কৌশলগতভাবে তাদের জন্য সবচেয়ে কাছের আর গুরুত্বপূর্ণ জায়গা ছিল মাঞ্চুরিয়া সীমান্ত। মাঞ্চুরিয়া, কারণ সেখান থেকে সোভিয়েত ইউনিয়নে প্রবেশ করা সম্ভব। কিন্তু সোভিয়েত ইউনিয়ন কেন? জার্মানি আর জাপানের পতনের পর নেতাজির কাছে অন্য কোনো বিকল্প ছিল না, যেমন ধরুন দক্ষিণ পূর্ব এশিয়ার ঘাঁটি গেড়ে লড়াই চালিয়ে যাওয়া। প্রশ্নটা খুব ভালো। দেখুন, নেতাজি ছিলেন একজন অত্যন্ত বাস্তববাদী স্ট্র্যাটেজিস্ট। তিনি বুঝতে পারছিলেন যে দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্রিটিশদের বিরুদ্ধে একা লড়াই চালানো আর সম্ভব না। তার একটা নতুন শক্তিশালী মিত্র দরকার ছিল। আর ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তখন সবচেয়ে বড় শক্তি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। শত্রু আমার মিত্র, এই নীতিতে আর কি। একদম। তার ধারণা ছিল স্ট্যালিন হয়তো তাকে সাহায্য করবেন ব্রিটিশদের ভারত থেকে তাড়ানোর জন্য। একটা পরিষ্কার যুক্তি। কিন্তু জোসেফ স্ট্যালিনের মতো একজন একনায়কের মন বোঝা তো আর এত সহজ নয়। নেতাজির এই পরিকল্পনা কি আদৌ সফল হয়েছিল? এখানেই গল্পটা একটা অপ্রত্যাশিত মোড় নেয়। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে সোভিয়েত ইউনিয়ন হয়তো দুহাত বাড়িয়ে নেতাজিকে স্বাগত জানাতো, কিন্তু সেটা একটা মারাত্মক সরলীকরণ। জোসেফ স্ট্যালিন ছিলেন একজন চরম বাস্তববাদী আর সন্দিহান শাসক। বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে, তিনি বিজয়ী মিত্র শক্তির একজন। এই অবস্থায় ব্রিটিশদের সাথে সম্পর্ক নষ্ট করে ভারতের এক বিপ্লবী নেতাকে তিনি আশ্রয় দেবেন, এই ঝুঁকিটা তিনি কেন নেবেন? এক মিনিট, এটা একটু ভাবার মতো। তার মানে নেতাজির সোভিয়েত পরিকল্পনাটা শুধু ব্যর্থই হয়নি, তিনি মিত্র খুঁজতে গিয়ে কার্যকত একটা দাবার গুটিতে পরিণত হয়েছিলেন। এটা তো গল্পের প্রথম বড় টুইস্ট। ঠিক তাই। তাকে স্বাগত জানানো হলো না, আবার ব্রিটিশদের হাতে তুলেও দেওয়া হলো না। তাকে রাখা হলো এক অদ্ভুত অবস্থায়, যাকে বলা যেতে পারে অনানুষ্ঠানিক হেফাজত। গোল্ডেন কেজের মতো? অনেকটা তাই। সূত্রগুলো বলছে সোভিয়েতরা নেতাজিকে সরাসরি সাহায্যও করল না, আবার একেবারে বিমুখও করল না। তাদের আসল উদ্দেশ্য ছিল নেতাজিকে একটা বার্গেনিং চিপ বা শক্তিশালী তাস হিসাবে ব্যবহার করা। কাদের বিরুদ্ধে তাস? ব্রিটিশদের বিরুদ্ধে? হ্যাঁ, যুদ্ধপরবর্তী পৃথিবীতে নিজেদের প্রভাব বিস্তারের জন্য ব্রিটিশদের ওপর চাপ সৃষ্টি করার একটা বিরাট সুযোগ ছিল এটা। নেতাজিকে হাতে রেখে তারা ব্রিটিশদের কাছ থেকে অনেক সুবিধা আদায় করতে পারত। তাই তাকে স্বাধীনভাবে কাজও করতে দেওয়া হলো না, আবার ভারতে ফিরতেও দেওয়া হলো না। এক কথায় তিনি ছিলেন মস্কোর এক সম্মানিত বন্দী। ভাবা যায়, যে মানুষটা দুটো সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি শেষে আরেকটা শক্তির হাতে দাবার গুটি হয়ে গেলেন। এই অচলাবস্থাটা কতদিন চলল? তিনি শেষ পর্যন্ত ভারতে ফিরলেন কিভাবে? এই অবস্থাটা ১৯৪৫-এর শেষ ভাগ থেকে ১৯৪৬-এর শুরু পর্যন্ত চলেছিল। মাস কয়েক পর যখন আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ কিছুটা বদলায়, তখন সোভিয়েত ইউনিয়ন তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। হতে পারে ব্রিটিশদের কাছ থেকে তারা বড় কোনো ছাড় আদায় করে নিয়েছিল, বা অন্য কোনো ভূরাজনৈতিক কারণে নেতাজিকে আটকে রাখাটা তাদের জন্য আর লাভজনক ছিল না।
কারণ যাই হোক অবশেষে তিনি ফিরছেন। হ্যাঁ, 1946 সালের কোনো এক সময় নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের মাটিতে পা রাখার সুযোগ পান। তাহলে মাস কয়েকের বন্দিদশা শেষে তিনি ফিরছেন। আমি তো ভাবছি ভারতে নামার পর কি বিশাল একটা মুহূর্ত তৈরি হবে। গোটা দেশ তো ওনার জন্য অপেক্ষা করছে, লক্ষ লক্ষ মানুষের ভিড়, স্লোগান, বীরের সংবর্ধনা। আর এখানেই গল্পের দ্বিতীয় এবং সবচেয়ে বড় ধাক্কাটা লাগে। কোনো বীরের সংবর্ধনা নয়, কোনো ফুলের মালা নয়। ভারতে প্লেন থেকে নামার সাথে সাথেই এক মুহূর্ত সময় নষ্ট না করে ব্রিটিশ সরকার তাকে গ্রেফতার করে। কি বলছেন? দেশে পা দিয়েই গ্রেফতার? কিন্তু কেন? কারণ ব্রিটিশদের চোখে তিনি তখনও 1 নম্বর শত্রু, একজন রাজদ্রোহী যিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আইএনএ তৈরি করে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি নাড়িয়ে দিয়েছেন। তাকে মুক্ত থাকতে দেওয়াটা ব্রিটিশদের জন্য আত্মহত্যার শামিল ছিল। তাই তার বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রদ্রোহের মামলা শুরু করা হলো। হ্যাঁ, নেতাজি ভারতে ফিরলেন ঠিকই, কিন্তু তার নতুন ঠিকানা হলো কারাগার। অবিশ্বাস্য, যে মানুষটার ফেরার জন্য গোটা দেশ অপেক্ষা করছে, সে দেশে পা দিয়েই রাষ্ট্রদ্রোহী হিসেবে জেলে হলো। ব্রিটিশদের ভয়টা তাহলে কোন পর্যায়ে ছিল? কিন্তু দেশবাসী, সাধারণ মানুষ, তারা এটা কিভাবে নিল? একেবারেই মেনে নেয়নি। আর এখান থেকে আসল বিস্ফোরণটা ঘটে। নেতাজির গ্রেফতারের খবরটা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ল। আর তারপরেই যে বিদ্রোহ শুরু হলো, তার জন্য ব্রিটিশরা একেবারেই প্রস্তুত ছিল না। আমরা তো জানি আইএনএ ট্রায়ালের সময় কি হয়েছিল। ঠিক, আমরা যদি বাস্তব ইতিহাসের দিকে তাকাই, দেখব যে শুধু আইএনএর 3 জন অফিসারের বিচারের বিরুদ্ধেই কলকাতা, বোম্বে, করাচিতে মানুষ রাস্তায় নেমেছিল। নৌ বিদ্রোহ শুরু হয়েছিল। এবার ভাবুন, স্বয়ং নেতাজি গ্রেফতার হয়েছেন। তার মানে সেই বিদ্রোহের তীব্রতা হতো বহুগুণ বেশি, অন্তত 10 গুণ বেশি। এটা আর কোনো বিচ্ছিন্ন আন্দোলন থাকতো না, এটা একটা পূর্ণাঙ্গ গণবিদ্রোহের চেহারা নিত। একদিকে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসত, অন্যদিকে রয়্যাল ইন্ডিয়ান নেভি সৈনিকরা, যারা বাস্তবেও বিদ্রোহ করেছিল, তারা আরও সংগঠিত এবং বৃহত্তর আকারে বিদ্রোহ করত। আর আইএনএর সৈনিকরা? ওটাই তো সবচেয়ে বড় ব্যাপার। আইএনএর যে হাজার হাজার সৈন্য সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তারা তাদের সেনাপতি গ্রেফতারের খবরে নতুন করে সংগঠিত হতে শুরু করত। দেশ জুড়ে ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেকটা পোতার পরিস্থিতি তৈরি হয়ে যেত। এই আগুন নেভানোর জন্য ব্রিটিশরা কি করল? তাদের হাতে একটাই রাস্তা ছিল, নির্মম দমন পীড়ন। ব্রিটিশ সাম্রাজ্য এই বিদ্রোহকে গুড়িয়ে দিতে সেনাবাহিনী নামিয়ে দিল। এর ফলে যা হলো তা হলো এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। একদিকে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী, আর অন্যদিকে বিদ্রোহী জনতা, নৌসেনা এবং আইএনএর যোদ্ধারা। সারা দেশ জুড়ে ব্যাপক রক্তপাত শুরু হলো। এই চরম অরাজকতার একটা প্রত্যক্ষ ফল হলো ব্রিটিশরা চূড়ান্তভাবে বুঝে গেল যে ভারত শাসন করা আর এক মুহূর্ত সম্ভব নয়। তাই স্বাধীনতা এলো, কিন্তু 47 সালের আগেই। হ্যাঁ, আর সেই স্বাধীনতা এলো এক ভয়ঙ্কর মূল্যে, রক্তের নদীর মধ্যে দিয়ে। একটা গৃহযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা, ভাবতেও কেমন লাগছে। এইরকম একটা রক্তাক্ত শুরুর পর একটা দেশ কিভাবে নিজেদের গুছিয়ে নিতে পারে? ক্ষমতার লড়াই তো অনিবার্য ছিল, তাই না? অনিবার্য এবং অত্যন্ত জটিল। এইখানেই গল্পের সবচেয়ে কঠিন অধ্যায়টা শুরু হয়। স্বাধীনতার পর নতুন ভারতের ক্ষমতা কার হাতে যাবে তা নিয়ে যে তীব্র সংঘাত অবশ্যম্ভাবী ছিল। একদিকে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যার পেছনে ছিল আইএনএ এবং বিদ্রোহী জনতার সমর্থন। আর অন্যদিকে ছিলেন জওহরলাল নেহেরু, যার নিয়ন্ত্রণে ছিল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক কাঠামো। ঠিক, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সিভিল ব্যুরোক্রেসি। দুজনের মধ্যে আদর্শগত সংঘাতটা ঠিক কিরকম ছিল? আমরা জানি তাদের মধ্যে মতপার্থক্য ছিল, কিন্তু ক্ষমতার লড়াইয়ে সেটা কিভাবে প্রকাশ পেত? তাদের দুজনের দর্শন ছিল সম্পূর্ণ ভিন্ন। নেহেরু বিশ্বাস করতেন সংসদীয় গণতন্ত্র, উদার সমাজতন্ত্র এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে দেশ পরিচালনায়। তার ভারত হতো পশ্চিমী ঢাসের এক গণতান্ত্রিক রাষ্ট্র। আর নেতাজি? অন্যদিকে নেতাজির ভাবনা ছিল ভিন্ন। তিনি ছিলেন একজন সামরিক মানসিকতার নেতা, যিনি আগ্রাসী জাতীয়তাবাদ এবং একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসনে বিশ্বাস করতেন। তার কাছে শৃঙ্খলা, রাষ্ট্রীয় শক্তি আর দ্রুত শিল্পায়ন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি হয়তো
একদলীয় শাসনের দিকেই দেশকে নিয়ে যেতেন। এই দুই ভিন্ন দর্শনের সংঘাতে কংগ্রেসের অন্দরের অবস্থা কি হলো? দলটা কি এক থাকতে পারত? প্রায় অসম্ভব। কংগ্রেস কার্যত দুভাগে বিভক্ত হয়ে যেত। একটা শিবির হতো নেতাজির অনুগামী, মানে যারা কট্টর জাতীয়তাবাদী, সামরিক শক্তিতে বিশ্বাসী। অন্য শিবিরটি হতো নেহেরুর অনুগামী, যারা উদারপন্থী, সংসদীয় পদ্ধতিতে বিশ্বাসী। দেশের প্রথম সরকার কে গঠন করবে তা নিয়ে কংগ্রেসের ভেতরেই হয়তো আরেকটা ছোটখাটো গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। এই চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশভাগের মতো একটা বড় প্রশ্নের কি হলো? মাউন্টব্যাটেন পরিকল্পনা তো তাহলে আসতই না। ঠিক, নেতাজির উপস্থিতিতে মাউন্টব্যাটেন পরিকল্পনা বাতিল হয়ে যেত। তিনি কোনোভাবেই দেশভাগ মেনে নিতেন না, এটা নিশ্চিত। কিন্তু এখানেই একটা কঠিন বাস্তবতা আছে। তিনি মানতেন না, কিন্তু তিনি কি সত্যি এটা আটকাতে পারতেন? যে না, এবং মুসলিম লীগের চাপ তো তখন প্রচণ্ড ছিল। একদম, এটাই সবচেয়ে জটিল প্রশ্ন। নেতাজি দেশভাগ আটকাতে গেলে যা হতো তা হলো এক দীর্ঘস্থায়ী অচলাবস্থা। মুসলিম লীগের পাকিস্তানের দাবি তখন তুঙ্গে। জিন্না কোনোভাবেই আপোস করতেন না, ফলে দেশভাগ হয়তো সাময়িকভাবে স্থগিত থাকত। কিন্তু তার বদলে যা শুরু হতো তা হলো এক ভয়ঙ্কর এবং দীর্ঘস্থায়ী সাম্প্রদায়িক দাঙ্গা। হ্যাঁ, যে দাঙ্গা আমরা 1947-এ দেখেছি তা হয়তো গদামি ধরে চলত এবং আরও অনেক বেশি রক্তক্ষয়ী হতো, কারণ কোনো স্পষ্ট রাজনৈতিক সমাধান থাকত না। তাহলে আমরা একটা বিভক্ত, রক্তাক্ত এবং রাজনৈতিকভাবে অস্থির একটা দেশের ছবি পাচ্ছি। এই নতুন ভারতের সামরিক এবং আন্তর্জাতিক নীতি কেমন হতো যদি শেষ পর্যন্ত নেতাজি ক্ষমতা পেতেন? এটা একটা বিরাট পরিবর্তনের জায়গা। এই রাজনৈতিক ডামাডোলের মধ্যেই নেতাজি তার সবচেয়ে পরিচিত এবং শক্তিশালী ক্ষেত্রে মনোযোগ দিতেন, সামরিক শক্তি। তার প্রথম কাজই হতো ভারতীয় সেনাবাহিনীকে নতুন করে ঢেলে সাজানো। আইএনএর সদস্যদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে। হ্যাঁ, আইএনএর যে হাজার হাজার প্রশিক্ষিত, অনুগত এবং যুদ্ধ অভিজ্ঞ সৈন্য ছিল, তাদের সরাসরি ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হতো। এর ফলে কি সেনাবাহিনীর চরিত্রে কোনো বদল আসতো? ব্রিটিশদের তৈরি করা কাঠামোর সাথে আইএনএর ভাবধারার একটা সংঘাত হতো না? সংঘাত তো হতোই, কিন্তু নেতাজির নেতৃত্বে আইএনএর আদর্শই প্রভাবশালী হয়ে উঠত। সেনাবাহিনীর ব্রিটিশ নির্ভরতা খুব দ্রুত কমে যেত। আইএনএর ঐক্য, বিশ্বাস ও বলিদান, এই নীতিই হয়ে উঠত নতুন ভারতীয় সেনাবাহিনীর মূল চালিকা শক্তি। তার মানে ভারত একটা অনেক বেশি আগ্রাসী এবং সামরিকভাবে আত্মবিশ্বাসী রাষ্ট্রে পরিণত হতো। একদম। আর এর ভূরাজনৈতিক প্রভাব কি হতো? ভারতের পররাষ্ট্রনীতি কোন দিকে যেত? পররাষ্ট্রনীতিতেও আমূল পরিবর্তন আসত। ভারত হয়তো ব্রিটিশ কমনওয়েলথ বা পশ্চিমী জোটের দিকে না ঝুঁকে সোভিয়েত ইউনিয়ন, জাপান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে একটি শক্তিশালী জোট তৈরি করত। তার নীতি হতো জোট নিরপেক্ষ নয়, বরং ব্রিটিশ মার্কিন বিরোধী একটি তৃতীয় অক্ষ তৈরি করা। আর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, বিশেষ করে চীন বা পাকিস্তান? এখানেই সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা লুকিয়ে আছে। এই বিকল্প ইতিহাসে 1962 সালে চীনের ভারতকে আক্রমণ করার সাহস পাওয়ার সম্ভাবনা প্রায় থাকতো না বললেই চলে। কারণ ভারত সামরিকভাবে অনেক বেশি প্রস্তুত থাকত এবং নেতাজির আগ্রাসী নীতি চীনকে বারবার ভাবাত। আর পাকিস্তানের জন্মনীয় বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হতো। নেতাজি যেহেতু কোনোভাবেই দেশভাগ মানতেন না, তাই দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের পর হয়তো পাকিস্তান তৈরি হতো না, অথবা হলেও একটি অত্যন্ত দুর্বল রাষ্ট্র হিসেবে টিকে থাকত, কারণ তিনি 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি হতেন না। তাহলে আমরা একটা শক্তিশালী, সামরিকভাবে আত্মবিশ্বাসী ভারতের ছবি পাচ্ছি, কিন্তু দেশের ভেতরের ছবিটা কেমন হতো? মানে সাধারণ মানুষের জীবন। দেখুন, নেতাজি সম্ভবত একজন মিলিটারি প্রেসিডেন্ট ধরনের নেতা হতেন। তার শাসন ব্যবস্থা আজকের মতো সংসদীয় গণতন্ত্র হতো কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। দেশ হয়তো সিঙ্গাপুরের লি কুয়ান ইউ বা যুদ্ধ পরবর্তী জাপানের মতো একটি অত্যন্ত সুশৃঙ্খল, দ্রুত উন্নয়নশীল এবং কট্টর জাতীয়তাবাদী রাষ্ট্র হিসেবে গড়ে উঠত। তার মানে অর্থনৈতিক উন্নতি হয়তো খুব দ্রুত হতো, কিন্তু তার জন্য একটা মূল্যও দিতে হতো। ঠিক তাই। হয়তো দেশে ব্যাপক শিল্পায়ন হতো, দুর্নীতি কমত এবং আন্তর্জাতিক মঞ্চে ভারত এক শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিতি পেত।
কিন্তু এর উল্টো পিঠে ব্যক্তিগত স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার হয়তো অনেকটাই সীমিত থাকত। বিরোধীদের কঠোর হাতে দমন করা হতো। আমরা পেতাম এক অন্য ভারতকে, শক্তিশালী, কিন্তু হয়তো আজকের মতো মুক্ত নয়। এক শক্তিশালী ভারত যা তৈরি হয়েছে আগুন, রক্ত এবং সংঘাতের উপর। তুমি ছিলে ডগস ফ্লাইটে। আগামী সত্য শোনার হলে আবার ফিরতে ভুলিস না।